ক্লাস 8 আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আমরা একটা কবিতা তোমাদেরকে পড়াচ্ছিলাম। জেমস রিডসের দি সি। আমি বিগত ক্লাসে তোমাদের প্রথম স্তবকটা পড়িয়েছিলাম। আমরা দেখেছিলাম কবি একজন প্রকৃতি প্রেমিক, নেচার পোয়েট। প্রকৃতির বিভিন্ন বিষয়গুলো তাকে আকৃষ্ট করত। এরকমই একটি প্রকৃতির ন্যাচারাল অবজেক্ট বা এলিমেন্ট সমুদ্র। দ্য পোয়েট ওয়াজ charmed and deeply fascinated by the beauty of the sea, and he depicted in telling details the beauty of the sea through some picturesque words, similes and metaphors. তো আমরা প্রথম যে স্তবকটা পড়িয়েছিলাম সেখানে সমুদ্রের রূপ কীরকম তিনি তুলনা করেছেন। হি কম্পেয়ার্ড দি বিউটি অফ এ সি with a dog. Now let us come to the second stanza and let us see what further the poet says about the sea and what a series of comparisons he uses to depict the sea. আমি পড়ছি, তোমরা ভালো করে ফলো করো। And when the night wind roars and the moon rocks in the stormy cloud, he bounds to his feet and snuffs and sniffs, shaking his wet sides over the cliffs, and howls and hollows long and loud. রাত্রিবেলায় when the night wind roars, নাইট উইন্ড মানে হচ্ছে উইন্ড দ্যাট ইজ ব্লোয়িং ডিউরিং দ্য নাইট টাইম, অর্থাৎ রাত্রিবেলাতে যে বাতাস বইছে সেই বাতাসের যে শব্দটা, বাতাস যখন জোরে প্রবাহিত হয় তখন একটা শব্দ তৈরি হয়। সেই শব্দটাকে কবি তুলনা করছেন রোডের সঙ্গে। ROAR, রোড। রোড মানে হচ্ছে গর্জন করা। সাধারণত আমরা বলি এ টাইগার রোডস, এ লায়ন রোডস, এইরকমভাবে আমরা বাঘ, সিংহ এদের ডাককে রোড কথা দিয়ে প্রকাশ করি। কিন্তু এখানে বাতাসের যে গর্জন সেটাকে রোড দিয়ে প্রকাশ করা হলো। রাত্রিবেলায় বাতাস যখন প্রবাহিত হয় শব্দ করে, and the moon rocks in the stormy cloud. স্টর্ম কথাটার সঙ্গে তোমাদের পরিচয় আছে। স্টর্ম মানে হচ্ছে ঝড়, আর ক্লাউড মানে হচ্ছে মেঘ। তাহলে স্টর্মি ক্লাউড, এখানেও একটা ইমেজারি কবি ব্যবহার করেছেন। স্টর্মি ক্লাউড মিনস clouds scattered by the rough wind, অর্থাৎ আকাশ জুড়ে মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে এবং সেই মেঘ ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণ হচ্ছে বাতাস বেগে প্রবাহিত হওয়া। তাহলে সেই বাতাস বেগে প্রবাহিত হওয়ার দরুন আকাশে যে মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে সেই মেঘের গায়ে দ্য মুন রক্স, অর্থাৎ দি রেজ অফ দ্য মুন has been reflected on the vacillating clouds on the sky, অর্থাৎ আকাশে প্রবাহিত ফ্লোয়িং যে ক্লাউডস
তার ওপর চাঁদের আলো প্রতিফলিত হয়েছে। এবারে সমুদ্র তখন কি করছে, হি বাউন্স টু হিজ ফিট অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপস। সমুদ্র তখন আরও জোরে গর্জন করছে। বাতাস জোরে প্রবাহিত হলেই সমুদ্রের কিন্তু গর্জন আরও বেশি হয়। রাফ উইন্ডস মেক দ্য সি সাউন্ড মোর। তাহলে হি বাউন্স টু হিজ ফিট অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপস। স্নাফ বা স্নিফ এই দুটো কথার মানে হচ্ছে টু মেক এ সাউন্ড while passing the wind through nose, অর্থাৎ নাকের মধ্যে দিয়ে বাতাস যখন প্রবাহিত হয় তখন যে শব্দটা তৈরি হয় সেটাকে আমরা বলি হচ্ছে স্নিফ। এখান থেকে এসছে স্নিফার, যে পুলিশের কাছে যে কুকুরগুলো থাকে স্নিফার ডগ, শুঁকে শুঁকে গন্ধ শুঁকে শুঁকে তারা ক্রাইম ডিটেক্ট করে। সেই স্নিফ বা স্নাফ এই দুটোর মানেই হচ্ছে নাক দিয়ে শোঁকা বা নাক দিয়ে আওয়াজ করা। shaking his wet sides over the cliffs, আচ্ছা ক্লিফ, CLIF, ক্লিফ। ক্লিফ কথাটার মানে হচ্ছে CL, আচ্ছা প্রথমে স্নাফ অর স্নিফ, এর মানে হচ্ছে টু মেক sound through nose, নাকের মধ্যে দিয়ে শব্দ করা। আর এখন আমি বললাম ক্লিফ, CLIFF। ক্লিফ মানে হচ্ছে ওভারহ্যাঙ্গিং পার্ট অফ এ হিল, মানে একটা পাহাড়ের কোনো জায়গা যদি ঝুলের মতন থাকে তাহলে সেটাকে আমরা বলি ক্লিফ। তাহলে কি বলছে দেখো, shaking his wet sides over the cliffs and howls and hollows long and loud। সমুদ্র সেই পাহাড়ের গায়ে ধাক্কা মেরে, ছবিটা হচ্ছে এইরকম, সমুদ্রের মধ্যে একটা পাহাড়ের অংশ ঝুঁকে আছে, অর্থাৎ পাহাড়টা দ্য হিল ইজ সিচুয়েটেড by the side of the sea and a part of its rock is overhanging over the sea, সমুদ্রের ওপর ঝুঁকে আছে। The waves of the sea dashed against the cliff and make a sound that scatters all through the place। অর্থাৎ সমুদ্রের ঢেউ এসে ওই পাহাড়ে ধাক্কা মারছে এবং একটা শব্দ তৈরি করছে, যে শব্দটা বহুদূর ছড়িয়ে পড়ছে। এই যে লাইনটা দেখো, shaking his wet sides over the cliffs, যেন মাথা ঝাঁকাচ্ছে। ক্লিপস অর্থাৎ ওভারহ্যাঙ্গিং পার্ট অফ এ রক, মানে পাহাড়ের যে অংশটা সমুদ্রের উপর ঝুলে আছে তার উপর সমুদ্রের ঢেউ আঘাত করে এমনভাবেই শব্দ তৈরি করছে। অ্যান্ড হাউলস অ্যান্ড হলোজ লং অ্যান্ড লাউড। হাউল মানে ওই আগে যেটা আমরা পেয়েছিলাম রোর, গর্জন করা। সেই সমুদ্রের ঢেউটা যখন পাহাড়ে গিয়ে ধাক্কা মারছে তখন যে শব্দটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি হাউল। এই শব্দটা যেহেতু দ্য প্লেস ইজ কোয়াইট ডিভয়েড অফ এনি কাইন্ড অফ নয়েজ, দেয়ার ইজ এ পিঞ্চ অফ সাইলেন্স, চারিদিকে নিস্তব্ধ, সেই জন্য সমুদ্রের ঢেউটা আঘাত খেয়ে যে শব্দটা তৈরি হচ্ছে সেটা স্প্রেডস এ মাইল অ্যাওয়ে, অনেক দূর, মনে করো 1 মাইল পর্যন্ত ছড়িয়ে পড়ছে, চারিদিক যেহেতু শুনশান নিস্তব্ধ।
আচ্ছা, এরপরে আমরা আসছি শেষ স্তবক, থার্ড স্ট্যাঞ্জা। এতক্ষণ আমরা সমুদ্রে একটা রূপ দেখেছি, সমুদ্রের একটা মানে কি বলবো, বিক্ষুব্ধ রূপ, unquiet appearance of the sea is described through the first two stanzas. Now we come to the third stanza, and here the poet depicts another appearance of the sea. দেখো কি বলছে, but on quiet days in May and June, মে বা জুন মাসে যখন আবহাওয়া শান্ত থাকে, কোয়াইট, QUIET, কোয়াইট মানে হচ্ছে শান্ত, আবহাওয়া যখন বিক্ষুব্ধ থাকে না, শান্ত থাকে, when even the grasses on the dunes play no more their reedy tune. খুব সুন্দর একটা দৃশ্যপট দেখো, when even the grasses on the dune, 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 dune মানে হচ্ছে rock created by the sand wind. যখন বাতাস বয় তখন বালিগুলো এক স্থান থেকে উড়ে অন্য স্থানে চলে যায়, এবং কোনো একটা জায়গায় যখন বালিগুলো জমতে জমতে একটা মানে পাহাড়ের মতন বা টিলার মতন জিনিস তৈরি হয়, সেটাকে আমরা বলি ডিউন, DUNE। এবারে সেই ডিউনের গায়েতে জন্মেছে আগাছা, রিড, REED, রিড মানে উলু খাগড়া যেগুলোকে আমরা বলি বা আগাছা বলি, সেই ধরনের গাছ জন্মেছে। তো বলছে মে জুন মাসে যখন প্রকৃতি খুব শান্ত থাকে, আবহাওয়া যখন শান্ত থাকে, when even the grasses on the dune play no more their reedy tune, যখন এই আগাছাগুলোর দ্বারা কোনো শব্দ তৈরি হয় না, প্লে রিডি টিউন মানে বাতাস যখন সেই আগাছাগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত হয়, সেই আগাছাগুলো আন্দোলিত হয়, মানে একবার ভ্যাসিলেটস ওয়ান সাইড অ্যান্ড নেক্সট টাইম ভ্যাসিলেটস আদার সাইড, এইভাবে যখন অসিলেটিং অ্যান্ড ভ্যাসিলেটিং অর্থাৎ দুলতে থাকে, তখন একটা শব্দ তৈরি হয়, হালকা শব্দ তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে রিডি টিউন। তো যখন আবহাওয়া শান্ত থাকে, বাতাস বয় না, তখন এই গাছগুলো বা এই আগাছাগুলো স্ট্যান্ড স্টিল, চুপচাপ দাঁড়িয়ে থাকে, ফলে সেখান থেকে কোনো শব্দ তৈরি হয় না। ঠিক সেই সময় বলছে, with his head between his paws he lies on the sandy shores. সমুদ্র কি করছে না, থাবার মধ্যে নখগুলো ঢুকিয়ে নিয়ে চুপচাপ শুয়ে থাকে স্যান্ডি শোর, SHORE শোর। এই কথাটা দেখো, SHORE শোর, শোর মানে হচ্ছে তীর, আর একটা শোর হয় SORE শোর, যেটার মানে হচ্ছে ঘাপ। তাহলে স্যান্ডি শোর, স্যান্ডি শোর মানে হচ্ছে বালুকাময় বেলাভূমি, বেলাভূমি মানে তোমরা সকলেই জানো বালিতে পূর্ণ। স্যান্ডি শোর মানে বালুকাময় বেলাভূমিতে সমুদ্র তখন চুপচাপ শুয়ে থাকে, এবং তার যে নখগুলো, সে যখন ক্ষিপ্ত থাকে লাইক এ ডগ, তার নখগুলো কামস আউট ফ্রম হিজ প, অর্থাৎ মানে থাবার মধ্যে থেকে নখগুলো যেন বেরিয়ে আসে, আর যখন সে চুপচাপ শুয়ে থাকে তখন তার নখগুলোকে ভিতরের দিকে ঢুকিয়ে নেয়। দেখবে বিড়াল, বাঘ, কুকুর এরা যখন চলাচল করে তখন নখগুলোকে ভেতর দিকে ঢুকিয়ে নেয়, যার জন্য কোনো শব্দ হয় না। তো এখানে এই কল্পনাটাই করা হচ্ছে, সমুদ্র চুপচাপ শুয়ে আছে, তার যে পায়ের নখগুলো সেগুলো খাবার মধ্যে সে মানে ঢুকিয়ে নিয়েছে। He lies on the sandy shores, so quiet, he scarcely snores. দেখো একই জিনিস দুবার রিপিট করা হচ্ছে, রিপিটেশন অফ দ্য সেম ওয়ার্ড, সো কোয়াইট।
সো কোয়াইট, এত চুপচাপ, এত চুপচাপ, মানে তার মানে সমুদ্রের যে গর্জন তার সিকিভাগও নেই, চুপচাপ সমুদ্র শুয়ে আছে। হি স্কেয়ারসলি স্নোর্স, স্কেয়ারসলি মানে হচ্ছে অলমোস্ট নট, SCARCELY মানে বেয়ারলি, অর্থাৎ অলমোস্ট নট, প্রায় না, এটা বোঝাতে আমরা স্কেয়ারসলি কথাটা ব্যবহার করি। আর এই যে টার্মটা পেলে স্নোর, SNOR, স্নোর, এটা হচ্ছে ব্রিদিং সাউন্ড। while asleep, স্নোর মানে নাক ডাকাটা আমরা সকলেই শুনেছি, স্নোর কথা বলছে নাক ডাকা, অর্থাৎ অনেকে শোয়ার সময় যখন নাকের মধ্যে দিয়ে উইন্ডটা পাস করে, যদি ব্যাঘাত হয় মানে বাধাপ্রাপ্ত হয়, উইন্ডটা ঠিক মতন পাস না করতে পারে, তখন নাক দিয়ে একটা শব্দ তৈরি হয়, সেটাকে আমরা বলছি নাক ডাকা। তাহলে হি স্কেয়ারসলি স্নোর্স, সমুদ্র কদাচিৎ নাক ডাকে, অর্থাৎ মানে এত কোয়াইটলি, দ্য সি স্লিপস সো কোয়াইটলি দ্যাট হি স্কেয়ারসলি স্নোর্স, সে প্রায় নাক ডাকছেই না, অর্থাৎ তার দিক থেকে, সমুদ্রের দিক থেকে কোনো শব্দই তৈরি হচ্ছে না, অর্থাৎ সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউগুলো থাকে না, মানে থাকে সেরকমভাবে তো বেলাভূমিতে আসতে পড়ে না যখন মানে প্রকৃতি শান্ত থাকে, তো সেই দৃশ্যটাকেই কবি এখানে ফুটিয়ে তুলেছেন। তাহলে আমরা দেখতে পেলাম, কবিতাটা শেষ করলাম, দেয়ার আর টু পিকচার্স অফ দ্য সি দ্যাট দ্য পোয়েট ডেসক্রাইবস থ্রু দিস পোয়েম। ইন ফার্স্ট টু স্ট্যাঞ্জাস he depicts the rough appearance of the sea, and in the last stanza, in the third stanza, the poet depicts the quiet appearance of the sea. প্রথম দুটো স্তবকে সমুদ্রের বেশ রাগী মূর্তি, বিভীষিকাময় মূর্তি, এটা কবি বর্ণনা করেছেন। আর তৃতীয় স্তবকে তিনি সমুদ্রের একটা শান্ত সমাহিত রূপ বর্ণনা করেছেন। এখানে একটা জিনিস তোমাদের লক্ষ্য রাখতে হবে, দ্য সেম অবজেক্ট অফ নেচার, দ্য সেম এলিমেন্ট অফ নেচার অ্যাজিউমস ডিফারেন্ট অ্যাপিয়ারেন্সেস ইন টাইম, অর্থাৎ সময়ের পরিপ্রেক্ষিতে প্রকৃতির একই জিনিস বিভিন্ন রকম রূপে প্রতিভাত হয়, এটাই কবি এই কবিতার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন। আমরা এখানে শেষ করছি, পরের ক্লাসে আমরা এর যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। সকলকে ধন্যবাদ।